আসসালামু আলাইকুম। পরীর সাথে প্রেম ২ নম্বর পার্ট নিয়ে এলাম। তাহলে কি জান্নাতের শরীরে লাবিবের মতো জেন ভর করল? এসব ভাবতে ভাবতে জান্নাতকে বললাম, জান্নাত, এই কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এইভাবে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার কথায় জান্নাত কিছু না বলে আমাকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন। আমি নিচে পড়ে গিয়ে জান্নাতের দিকে তাকাতে দেখলাম জান্নাত বিছানা থেকে আস্তে আস্তে শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে একটা চিৎকার দিয়ে মা বাবার দরজার সামনে গিয়ে ওদের ডাকতে লাগলাম। আমার চিৎকারে মা বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বলল, বাবা নিষাদ, কি হয়েছে, তুই এইভাবে চিৎকার দিচ্ছিস কেন? মা বাবার কথায় ভয়ে ভয়ে ওদের বললাম, বাবা, জান্নাত জান্নাতের জানি কি হয়েছে, ও শূন্যে ভাসছে, তাড়াতাড়ি রুমে চলো। কথাটা বলে মা বাবাকে নিয়ে রুমে এসে দেখলাম জান্নাত রুমে নেই, বিছানা শুধু লাবিব শুয়ে আছে। আরে জান্নাত হঠাৎ হঠাৎ করে কোথায় গেল? এই ভেবে রুমের ভিতরে খুঁজতে লাগলাম। এদিকে তখনই মা বলে উঠল, নিশা দেখ, খাটের নিচে কে, ওটা জান্নাত না? মায়ের কথায় খাটের নিচে তাকিয়ে বললাম, হ্যাঁ জান্নাত। ওখানে কেন? জান্নাত, এই জান্নাত, তুমি এখানে কেন? বাইরে আসো, বের হও। আমার কথায় জান্নাত বলল, না, আমি বেরোবো না, আমি খেলা করছি, তোমরা যাও তো এখান থেকে। জান্নাতের কথায় আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে বললাম, বাবা, এ বলে কি, খেলা করছে মানে? আমার কথায় বাবা বললেন, নিষাদ, আমার বিষয়টা স্বাভাবিক লাগছে না। বৌমা ভয়েসটাও কেমন লাগছে। ওকে কিছু ধরলো নাকি বের করতে খাটের নিচে থেকে? তারপর দেখি কি হলো। বাবার কথায় আবারও খাটের নিচে উকি দিয়ে জান্নাতকে বললাম, এই জান্নাত, বের হও। আমার কথায় ও বলল, বেরোবো না, বললাম না। ওর কথায় হাতে একটা লাঠি নিয়ে একে বললাম, বের হও নাকি লাঠি পেটা করে বের করব। এইভাবে বলায় জান্নাত আস্তে করে খাটের নিচ থেকে বেরিয়ে এক দৌড়ে বাইরে চলে গেলেন। জান্নাত এত দ্রুত দৌড়ে বাইরে গেলেন যে আমার কিছু বুঝতে পারলাম না। ও বাইরে যাওয়ার সাথে সাথে আমি, মা বাবা সবাই বাইরে গিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু জান্নাতকে খুঁজে পাচ্ছি না। এমন অবস্থায় জান্নাত ঘরের পাশে জাম গাছের উপর থেকে বলে, আমি এখানে। জান্নাতের কথায় জাম গাছের দিকে তাকাতে দেখলাম ও জাম গাছের ডালে বসে আছে। এই দৃশ্য দেখে বাবা বললেন, নিষাদ, এখন তো শিওর বৌমার শরীরে কেউ প্রবেশ করেছে। বউ মানুষ, বিষয়টা জানাজানি হলে লোক নানা কথা বলবে, তাই বেশি সারা শব্দ না করে চুপ করে গিয়ে তোর চাচাতো ভাইদের ডেকে নিয়ে আয়। বাবার কথায় চাচাতো দুজন ভাইকে ডাক দিয়ে নিয়ে আসলাম। এদিকে নিচু থেকে বাবা লাইট মারতে লাগলো আর আমাদের বললেন, তোমরা গাছে ওঠো আর বৌমাকে নিচে নামাও। বাবার কথায় আমরা তিনজনই গাছে উঠলাম। আমার যখন গাছে উঠি তখন দেখি জান্নাত আস্তে করে গাছের ডালে মাথা রেখে শুয়ে পড়ল। মনে হলো আমার গাছে ওঠা ওর শরীরে জেনটা চলে গেল। জান্নাত বেহুশ হয়ে শুয়ে আছে। এদিকে আমার তিনজানি গাছের উঠে অনেক কষ্টে জান্নাতকে নিচে নামিয়ে রুমে নিয়ে গেলাম। রুমে যাবার কিছুক্ষণ পর জান্নাত হুঁশ ফেরে। ও হুঁশ ফিরতে ওকে জিজ্ঞাসা করলাম, জান্নাত, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছিল? আমার কথায় জান্নাত অবাক হয়ে বলল, আমার আবার কি হবে, আমি তো ঠিকই আছি। ওর কথায় বুঝতে পারলাম জান্নাত এইসব হয়তো কিছুই জানে না। রাতের বেলায় এসব শুনে ভয় পেতে পারে বলে রাতে আর কিছু বললাম না। আমি জান্নাতকে বললাম, ঘুমাও।
আমার কথায় জান্নাত ঘুমিয়ে পড়লেন। এদিকে আমি সেই রাতটা না ঘুমিয়ে জান্নাত ও লাবিবকে পাহারা দিলাম। পরের দিন সকালে আমি জান্নাতকে সব খুলে বলায় জান্নাত বিশ্বাস করতে পারেনি সে রাতের বেলা এমন আচরণ করেছিল। এদিকে সকাল হতে মা বাবা আমার কাছে এসে বলল, নিশাদ এখন কি করবি? মা বাবার কথায় ওদের সব ঘটনা খুলে বললাম শুধু জান্নাত না, লাবিবও দুদিন থেকে এমনই অদ্ভুত কাণ্ড করছে। আমার কথায় বাবা অবাক হয়ে বললেন, এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তুই আমাদের বলবি না? এসব কথায় কেউ গোপন রাখে? বৌমা ও লাবিবের সাথে যা ঘটেছে এসব একদমই স্বাভাবিক কিছু না। বেশি কিছু হবার আগে এক্ষুনি কোনো হুজুর বা কবিরাজের কাছে যেতে হবে। বাবার কথায় ওনাকে বললাম, কোথায় যাব? আচ্ছা, মামার ওই বন্ধু কবিরাজের কাছে যাই। ওনার সাথে তো জেনেরা থাকে, ও কবিরাজ হয়তো বলতে পারবে জান্নাত ও লাবিবের সাথে এসব কেন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাই কর। তুই কি বৌমাকে নিয়ে যাবি নাকি আমি যাব তোর সাথে? বাবার কথায় জবাবে বাবাকে বললাম, না বাবা, আমি জান্নাতকে নিয়ে যাচ্ছি। এই বলে সকালে খাবার খেয়ে আমি জান্নাত চলে গেলাম মামার বন্ধু সেই কবিরাজের কাছে। সেই কবিরাজের কাছে যাওয়ার পর ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে উনি বললেন, বাবা তুমি বৌমাকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। এই বলে উনি ওনার ঘরে গেলেন আর কিছুক্ষণ পর চলে এসে বললেন, বাবা নিশাদ, আমি তো সব বিষয়ে খোঁজ নিলাম। বেশি কিছু আসলে তোমার ছোট ছেলে লাবিব ও জান্নাতের সাথে যে ঘটনা ঘটেছে এসব একজন জিনের কারণে ঘটেছে। একটা জিন ওনাদের দুজনের শরীরে প্রবেশ করে আর অদ্ভুত কাজকর্ম করে। কবিরাজের কথায় ওনাকে বললাম, আপনি কোনো জিনের কথা বলছেন? তখন কবিরাজ আমাকে ওই জান্নাতের অবাক করে দিয়ে বললেন, তোমরা তাকে চেনো, তার নাম জানো। জান্নাত ও লাবিবের শরীরে যে প্রবেশ করে সে আর কেউ না, ফারিদ জিন। ফারিদ জিনকে নিশ্চয় চেনো, জিন বাদশার ছেলে ফারিদ। যে ফারিদের সাথে জান্নাত তাদের রাজ্য গিয়ে খেলা করেছে, যে ফারিদের জান্নাত মিষ্টি খাওয়াতো, সেই ফারিদ কেন আমার ছেলের শরীরে প্রবেশ করে? কথাটা বলে উঠল জান্নাত। এদিকে জান্নাতের কথার জবাবে কবিরাজ বলল, ফারিদ একটা সাদাসিধে জিন। ওর মাঝে বাচ্চাদের চাল চলন, আচার আচরণ এইসব আছে। জান্নাত ওর সাথে খেলা করার, ভালোভাবে কথা বলে ও জান্নাতকে ভুলতে পারেনি। ও অনেক আগে জান্নাতের কাছে আসতে চেয়েছিল, কিন্তু ওর বাবা জেনের বাদশা এতদিন আসতে দেয়নি। তাহলে এখন উপায় কি? ওকে ছাড়ানো উপায় কি? আমার কথায় কবিরাজ বললেন, কথা বলে দেখতে হবে। ফারিদের বাবা জিন বাদশার সাথে কথা বলতে হবে। তারপর একটা কথা বলি। আমার কথায় কবিরাজ বললেন, কথা বলে দেখতে হবে। ফারিদের বাবা জিন বাদশার সাথে কথা বলতে হবে। ওনার কথায় আমি বললাম, তাহলে তাই করুন, ডাকুন ফরিদের বাবা জিন বাদশাকে। আমার কথায় জবাবে কবিরাজ বললেন, ডাকলে কি আসবে? উনি তো সাধারণ কোনো জিন না যে দোয়া কালাম করে ওনাকে হাজির করে কথা বলবো। এটা করতে পারে, কিন্তু এটা বেয়াদবি হবে। উনি জিনের বাদশা, তাই ওনাকে অনুরোধ করতে হবে উনি যেন আমার সাথে কথা বলে। হ্যাঁ, তাহলে সেটাই করুন, ওনাকে অনুরোধ করুন অথবা খবর পাঠান, দেখেন উনি আসে কিনা। আমার কথায় উনি বললেন, এত তাড়াহুড়ো করলে তো হবে না। এখন তো দিন, আমি আমার সাথে থাকা সবচেয়ে বয়স্ক জিনকে পাঠাবো জিন বাদশার কাছে, আর ওনাকে বলবো উনি যেন সন্ধ্যার দিকে আমার এখানে আসে, আমার সাথে কথা বলে। তোমরা এখন চলে যাও। দুজন আবার সন্ধ্যার দিকে এসে কেমন কবিরাজের কথায় রাজি হয়ে দুজনে চলে গেলাম। বাড়িতে বাড়িতে যাবার পর মা বাবা বলল, বাবা নিশাদ কি হলো? কবিরাজ কি বলল?
মা বাবার কথাই ওনাদের বললাম। এখনই কিছু বলেনি, বলছে একটু দুষ্টু জেন, পিছনে লাগছে। উনি সন্ধ্যার দিকে আবার ডাকলো দুজনকে। কথাটা বলে রুমে চলে গেলাম। এদিকে এর কিছুক্ষণ পর বন্ধু সুমন ও সাদিয়া আসলো আমাদের বাড়িতে। ওদের দেখে বললাম, কিরে তোরা কোথায় গিয়েছিলিস, নাকি দুজনে একসাথে? আমার কথায় সুমন বলল, কোথায় আর যাব, বিয়ের পর তো আমাদের ভুলেই গেছিস, আগের মতো আর আড্ডাও দিস না, তাই তোদের দেখতে আসলাম। তা তো ছেলে কেমন আছে? সুমনের কথায় ওনাদের বসতে দিয়ে বললাম, ভালো নেই রে। হঠাৎ কিছুদিন ধরে লাবিব ও জান্নাতের সাথে অদ্ভুত কিছু ঘটছে। এসব দেখে জান্নাত সহ কবিরাজের কাছে গিয়েছিলাম, একটু আগে আসলাম। আমার কথায় সুমন বলল, তাই নাকি? আচ্ছা, এটা আবার আলিয়া পরি বা তার কোনো অনুসারী কোনো জেন নয় তো? আরে না, প্রথমে আমি ওটাই সন্দেহ করেছিলাম, কিন্তু পরে দেখি না, জান্নাত ও লাবিবের পিছু লাগছে ফারিদ জেন। কেউ ফারিদ জেন? ফারিদ জেন বাদশার ছেলে না? তারা না তান্ত্রিক তো জান্নাতকে জেন রাজ্য ফরিদের কাছে পাঠিয়েছিল। সেই ফারিদ জেনের কথা বলেছিস? সুমনের কথায় জবাবে ওকে বললাম, হ্যাঁ সেই ফারিদ। 2-3 বছর পর ফারিদ জান্নাতের কাছে আসবে ভাবতে পারিনি। কিন্তু ফারিদ কেন জান্নাতের কাছে আসে, ও কি চায়? জান্নাত কি ব্যাপারে কিছু জানে? এদিকে জান্নাত ও সুমন ও সাদিয়ার জন্য নাস্তা নিয়ে এসে বলল, আমি তো কিছুই জানি না। আমি তো ভাবতেও পারি না এতদিন পর ফরিদ আসবে। ফরিদ আসার কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ বলল সন্ধ্যার দিকে যেতে। দেখি সন্ধ্যায় গিয়ে উনি কি বলে। নাও তোমার নাস্তা খাও। এই বলে বন্ধু সুমন ও সাদিয়া নাস্তা করে আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল। ওরা চলে যাবার পর আমার অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার জন্য। যাই হোক, সন্ধ্যা হবার কিছুক্ষণ আগেই আমরা রেডি হয়ে চলে গেলাম কবিরাজের কাছে। ওনার কাছে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আমরা ওনার ওখানে গিয়ে দেখলাম উনি একটা রুমের মধ্যে বড় করে একটা গোল বৃত্ত এঁকেছেন। গোল বৃত্তটা ফুল দিয়ে সাজানো। সেই গোল বৃত্তে একটা চেহারা রাখা। আমরা সেখানে যাওয়ার উনি আমাদের বললেন, ওই তোমরা এসেছো, আমার পিছনে বসো। ওনার কথায় সেখানে বসলাম। আচ্ছা, এটা কিসের বৃত্ত আর চেহারাটা রাখা কেন? আমার কথায় কবিরাজ বললেন, ওখানে জিনের বাদশা বসে আমার সাথে কথা বলবেন, ওনাকে সম্মান করে আমি এমন ব্যবস্থা করেছি। শোনো, এখন আমি ওনাকে হাজির করব, উনি এসে হাজির হবে। উনি এখানে আসা, ওনার সাথে অন্য জেনেরাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তোমরা ভয় পাবে না, চিৎকারও দেবে না। কথাটা বলে রুমের লাইটটা বন্ধ করে দিয়ে সামনে দুটো মোমবাতি জ্বালিয়ে উনি বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে মনে হলো চারিদিকে ঝড় শুরু হলো। আর ঝড়ের বেগে সেখানে এসে উপস্থিত হলো ফারিদ জেনের বাবা, জেনের বাদশাহ। জেনের বাদশাহ আশায় মোমবাতিগুলো নিভে গেল। এদিকে তখন আমি দেখলাম সেই চেহারায় একজন বৃদ্ধা বসে আছে। ওনার পরনে সাদা জুব্বা, লম্বা লম্বা দাড়ি, ওনার শরীর থেকে মনে হচ্ছে আলো বের হচ্ছে। উনি আসার কবিরাজ ওনাকে একটা সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আমরা এখানে আপনাকে স্বাগতম। আমি আপনাকে কি জন্য ডাকছি আপনি জানেন নিশ্চয়। আপনার ছেলে ফারিদ, এই যে মেয়েটা জান্নাত, ওর ব্যাপারে অবগত আছে নিশ্চয়। এ একবার আপনাদের রাজ্য গিয়েছিল, তখন আপনার ছেলের সাথে ওর পরিচয়। জান্নাত জিন রাজা থেকে ফিরে আসার পর কোনো সমস্যা হয়নি। আজ 2-3 বছর পর ওর সন্তানের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটছে, আর এসব করেছে আপনার ছেলে ফারিদ। আমি জানতে পারছি ফরিদ একটু সহজ সরল, তাই
ওকে কিছু না বলে সরাসরি আপনাকে ডাকলাম। এখন আপনি কি করবেন করেন, আপনাকে সম্মান রেখে বললাম। কবিরাজের কথা জিন বাদশাহ বললেন, আমার ছেলে এই মেয়েটা ও তার ছেলের কাছে এসে তাদের শরীরে প্রবেশ করার জন্য আমি দুঃখিত। আসলে আমার ছেলেটা সহজ সরল তো, কিছু বললেই শুনতে চায় না। ও যা ভালো মনে করে সেটাই করে। জান্নাত আমাদের রাজ্যে যাবার পর ওর সাথে খেলা করেছিল, ওকে মিষ্টি খাওয়া ছিল। এই ব্যাপারটা ওর ভালো লাগে, তাই এই সব সময় জান্নাতের কাছে আসতে চাইতো। কিন্তু আমি ওকে সব সময় মানা করতাম। আমি আমাদের একটি জিন সম্প্রদায়ের বিয়ের গিয়েছিলাম 2-3 দিনের জন্য। এই সুযোগে ফারিদ সবার কথা অমান্য করে এই মেয়েটার কাছে আসে। আপনারা আমাকে হাজির না করলে আমিও আসতাম, কারণ ফারিদ যেটা করেছে সেটা অন্যায়। আমার ছেলের ভুলের জন্য আমি আবারও মাপ চাইছি। আজকের পর ফরিদ আর এদের কাছে আসবে না। কথাটা বলে জিন বাদশাহ চলে যায়। উনি চলে যাবার আগে জান্নাতকে একটা কথা বলে। উনি জান্নাতকে বলে, আমি চলে যাচ্ছি, কিছু দিনের মধ্যে আমাকে তোমার দরকার হতে পারে, তখন আমাকে স্মরণ করো, আমি আসব। এই বলে উনি চলে যায়। উনি চলে যাবার পর কবিরাজ বলে, সবই তো শুনলে, রাত হয়ে গেছে, তোমরা বাড়িতে চলে যাও। আজকের পর থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। কবিরাজের কথায় জান্নাত ও আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মা বাবাকে বললাম আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়েছে। আমার কথায় ওরা খুশি ও চিন্তামুক্ত হলেন। মা খুশি হয়ে বললেন, যা হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা, ভালো মতো ঘুমোতে পারিনি। ভাবলাম সমস্যার সমাধান হয়েছে, আজ শান্তি করে ঘুমাবো। কিন্তু সেটা আর হলো না, কারণ সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাকে কেউ বেঁধে রেখেছে। আমি চারিদিকে ভয়ঙ্কর অনেক আবহাওয়া। জান্নাত আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে আসতে চাইছে, কিন্তু পারছে না। এমন একটা স্বপ্ন, আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বিছানায় বসতে দেখি জান্নাতও উঠে বসেছে। আমি ওর দিকে তাকিয়ে ওকে স্বপ্নের কথাটা বলতে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমিও তো এই একই স্বপ্ন দেখেছি। এটা কিভাবে সম্ভব? দুজনে একই স্বপ্ন দেখলাম কিভাবে? আসসালামু আলাইকুম। 3 নম্বর পার্টটি নিয়ে আবার আসবো।